নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড জয় হিন্দ। আজকে একটা ঐতিহাসিক দিন। হ্যাঁ, এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তবে নৈতিক জয় হয়েছে ভারতের। কারণ ভারতের লাগাতার 3 দিনের প্রহারে হাঁটু ভেঙে গিয়েছে পাকিস্তানের কোনো ডিফেন্স ক্যাপাবিলিটি আর নেই। পাকিস্তানের যে ডিফেন্স ক্যাপাবিলিটি তার উপর লাগাতার প্রহার, ভারতের লাগাতার প্রহারের পর রীতিমতো মিনমিন করে মিনতি করে এই যুদ্ধবিরতি কিংবা সিজ ফায়ারের আবেদন করে পাকিস্তান। আমরা ভারতবর্ষ পিস লাভিং নেশন, আমরা কারো সঙ্গে যুদ্ধ করতেও যাই না, কিন্তু কেউ যুদ্ধ করতে এলে তাদেরকে ছেড়েও আবার কথা বলি না। আমরা যাইনি পাকিস্তানের সাথে যুদ্ধ করতে, তারা আমাদের বাড়িতে এসে আমাদের ঘরে ঢুকে আমাদের ২৬ জন নাগরিককে খুন করেছিল। তারা ১৯৪৭ থেকে বারবার আমাদের ভূখণ্ডের দিকে চোখ দিয়ে বসে রয়েছে। লোলুপ দৃষ্টিতে তাদের নজর পড়েছে কাশ্মীরে। ১৯৪৭ থেকে ২০২৫ পাকিস্তানের এই নোংরা রাজনীতি আর এই নোংরা রণনীতির জবাব 3 দিনে ভারত দিয়ে দিয়েছে। 3 দিনে ভারত পাকিস্তানের মাজা ভেঙে দিয়েছে। 3 দিনে ভারত পাকিস্তানের শিরদাঁড়াকে টুকরো টুকরো করে দিয়েছে। আজকে যে জায়গাগুলোয় আমরা হামলা করেছি, অর্থাৎ তাদের যে যে এয়ারফোর্স বেসে হামলা করেছি, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট সরগোডা। এই সরগোডা ১৯৬৫ সাল থেকে ভারতের খুব ফেভারিট হটস্পট। ১৯৬৫ সালে নাম্বার 1 এয়ারফোর্স স্কোয়াড্রন অফ দি ইন্ডিয়ান এয়ারফোর্স, সেই সময় পাকিস্তানের যে বন্ধু রাষ্ট্র, এখনো পাকিস্তানের বন্ধু, অ্যাটলিস্ট আজকের পর তো আরো জোরালোভাবে আমি বলবো যে নরেন্দ্র মোদীর বন্ধুত্বের থেকেও পাকিস্তানের বন্ধু অনেক বেশি ডোনাল্ড ট্রাম্প। কারণ সেই ডোনাল্ড ট্রাম্পই মাঝখানে এসে মধ্যস্থতা করে এই সমস্যাটাকে মিটমাট করালো। নাহলে আমরা পারতাম আরো 3 দিনে পাকিস্তানকে আরো একটু আমাদের ট্রেলার দেখাতে। অত দূর যেতে হয়নি, 3 দিনেই মোটামুটি সরগোডাতে আজকে যে অ্যাটাক করা হয়েছে, সেই সরগোডা অ্যাটাক ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট, ওয়াজ দ্য ব্রেকিং পয়েন্ট। সরগোডা সবচেয়ে ফোর্টিফাইড এয়ারফোর্স বেস পাকিস্তানের ম্যাক্সিমাম মিলিটারি ইনস্টলেশনস, মিসাইল ইনস্টলেশন অ্যান্ড রেডার ইনস্টলেশন এই সরগোডাতে আছে। সরগোডা ইজ ইন হার্ট। আর সেই সরগোডাতে ১৯৬৫ সালের মতো আবার ২০২৫ সালে হামলা করে ধ্বংস করে দিয়েছে ভারত। সরগোডাতে ১৯৬৫ সালে আমরা প্রথম হামলা চালাই। তখন আমেরিকা 11টি স্টার স্ট্রাইকার দিয়েছিল পাকিস্তানকে। স্টার স্ট্রাইকার তখন ছিল হচ্ছে পাকিস্তানের কাছে, আর ভারতের কাছে ছিল মিস্টার এয়ারক্রাফট, অনেকটা কম প্রযুক্তিগতভাবে উন্নত এয়ারক্রাফট, মিস্টার এয়ারক্রাফট। তবুও একেবারে বুকের পাটা নিয়ে নাম্বার 1 এয়ারফোর্স স্কোয়াড্রনের 8 জন পাইলট সেই মিস্টার এয়ারক্রাফট করে আধমপুর বেস থেকে উড়েছিল। আধমপুর বেস থেকে উড়ে সোজা চলে গিয়েছিল সরগোডায়, পাকিস্তানের বুকে, এবং সেই 11টি মিস্টারকে ধ্বংসই করেনি, সরগোডাতে পুরো তছনছ করে বেরিয়ে এসেছিল ১৯৬৫ সাল। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলো আজ ২০২৫-এ, যখন আবার দেখলাম সরগোডা রীতিমতো ভেঙে চুরে শেষ। তার সঙ্গে জাকোদাবাদ, সরগোডা, ভোলারি, সুকুর, সোরাকোট এবং চাকওয়াল, মোট 6টি পাকিস্তানি এয়ারবেস এবং এভিয়েশন বেসে আজ আমরা হামলা চালাই। এবং তারপর রীতিমতো হাত জোড় করে পাকিস্তান মিনতি করে যুদ্ধবিরতির, সিজ ফায়ারের। সেই সিজ ফায়ার ঘোষণা করা হয়েছে। 12 তারিখ আবার বৈঠক হবে এই দুই দেশের মধ্যে, দুই দেশের ডিজিএমওর মধ্যে, ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসের মধ্যে। তবে ভারত এই সিজ ফায়ারের সঙ্গে একটা রাইডারও দিয়েছে। সেই রাইডার হলো, হ্যাঁ ঠিক আছে আমরা সিজ ফায়ার করলাম বটে, কিন্তু এরপর যদি কোনো হামলা, এমনকি কোনো সন্ত্রাসী হামলাও ভারতের ওপর হয়, ভারত সেটাকে অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার দেখবে। এরপর যদি হিজবুল, জয়েশ কিংবা যা ইচ্ছে ফিদাইন নাম নিয়ে আসা জঙ্গি সংগঠন হোক না কেন, যদি পাকিস্তান কিংবা পাকিস্তানের মদতে তারা ভারতের মাটিতে সন্ত্রাস করে, আমরা সেটাকে অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার দেখব এবং আমরা রিটালিয়েট করব। অ্যান্ড উই উইল রিটালিয়েট হার্ড, লেডিজ এন্ড জেন্টলম্যান। আজ আমার সঙ্গে যারা আছেন, আসুন আলাপ করে নিই। আমাদের সঙ্গে সুভাষিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কূটনৈতিক বিশেষজ্ঞ, ডিপ্লোম্যাটিক এক্সপার্ট। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ দত্ত, বিখ্যাত ইকোনমিস্ট এবং আমার পরম বন্ধু। আমি অনির্বাণ দাদা আপনার কাছে আসবো, কারণ আজকেই IMF একটি $1 বিলিয়ন স্যাংশন করেছে, লোন স্যাংশন করেছে পাকিস্তানের কাছে। আমি আসবো, সেই নিয়ে অনেকের অনেক ইন্টারেস্ট আছে, কিন্তু তার আগে আমি একবার সুভাষিসের কাছে যাব। সুভাষিস, দিস সিজ ফায়ার ইজ রেজিং আ লট অফ আইব্রোজ অ্যান্ড লট অফ কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেন হলো
যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। ও বিফোর আই গো, আই হ্যাভ টু আদার গেস্টস উইথ মি অন দ্য স্ক্রিন। আমার সঙ্গে এই মুহূর্তে সন্দীপ সেনগুপ্ত রয়েছে, সাইবার এক্সপার্ট, সাইবার ডিফেন্স এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত রয়েছে। সন্দীপ, ওয়েলকাম টু এনকেটিভি বাংলা। এবং আমার সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য রয়েছে। জেনারেল ভট্টাচার্য, জয় হিন্দ, গ্লোরিয়াস ডে। I'll connect with you shortly, কিন্তু আমি ফার্স্ট আমার প্রথম প্রশ্নটা সুভাষিসের কাছে। সুভাষী, লট অফ রেজড আইব্রোস, কেন হলো হঠাৎ করে এই সিজ ফায়ার, ঠিক কোন কারণে হলো? আমরা যে কথাগুলো বলছি যে সরগোডার পর এক এক যে মিলিটারি এস্টাবলিশমেন্ট সেগুলোকে ধ্বংস করে দেওয়ার কারণে পাকিস্তানের ডিফেন্স ক্যাপাবিলিটিস নষ্ট হয়ে গেছে, সেই কারণে হলো? অর ইজ দেয়ার সাম আদার প্লে? আমেরিকা স্টেপিং ইন, আই ডোন্ট নো, আদার্স মাইট ফাইন্ড ইট ভেরি অ্যামিউজিং, আই পার্সোনালি ডোন্ট ট্রাস্ট দি আমেরিকানস। But I've seen what they have done. They have tried to jeopardize our nuclear movement. They have gone and financed America day in and day out, giving them star strikers. In fact, একটা কথা আছে যে আল কায়দা আর এই এন্টায়ার মিডল ইস্টের যে টেররিস্ট সংগঠন, রাশিয়ার সাথে প্রক্সি ওয়ার করার জন্য it was raised by the damn CIA. So I personally don't trust the Americans one bit. Americans coming in and negotiating a ceasefire. Why? দেখো, we have to go back a little bit. ট্রাম্পের ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে one of the prime factors was global peace. Okay. Now the spelling of peace, as I read, was what he is doing, but সেটা পিসের সাথেও একটা সম্পর্ক হতেও পারে। তো যাই হোক, হোয়াট এভার আই ফিল লাইক দিস গাই ওয়াজ ট্রাইং টু মেক আউট যে গোটা পৃথিবীতে যা যা ঝামেলা হচ্ছে উনি সৃষ্টি করেছেন কি করেননি সেটা পরের কথা, উনি থামাবার চেষ্টাটা করবেন উনি। এবং এটার পিস প্রাইজটা ওনাকেই দেওয়া উচিত। এক্স্যাক্টলি দ্যাট ইজ এ ভেরি বিগ কল, কারণ উনি এটা করার জন্য ভীষণভাবে উদ্যোগী এবং উনার বারবারই এই ট্রেন্ডটা দেখা গেছে। এবার আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ এগিয়ে আছে না পাকিস্তান এগিয়ে আছে সেটা পরের কথা। তার থেকেও বড় কথা হচ্ছে হু আস্কড আমেরিকা টু ইন্টারভিউ। স্পেসিফিকলি যখন আজকে আইএমএফ এর ভোটে আমেরিকা অ্যাবস্টেন করেনি, কারেক্ট, দে শুড হ্যাভ অ্যাবস্টেন, দে ডিড নট অ্যাবস্টেন। আমার কথা এটাই যে আমেরিকাকে রিকোয়েস্টটা প্রাইমারিলি কে করেছিল? সেটা করেছিল পাকিস্তান। ওয়াই? বিকজ পাকিস্তান নিউ দেয়ার এবিলিটি। কালকের ডেটে দাঁড়িয়ে গতকাল রাত্রে ভারতবর্ষ যেটা করেছে যে এয়ার বেসগুলোতে হিট করেছে, মাইন্ড ইট, ইটস এ ভেরি ভেরি স্ট্র্যাটেজিক অ্যান্ড ট্যাকটিক্যাল হিট। সেখানে গিয়ে বারবার এয়ার স্ট্রিপসগুলোকে নষ্ট করেছে। এই এয়ার স্ট্রিপসগুলোকে নষ্ট করা মানে রেসপন্সিভ সিস্টেমটা পুরো কেটে দেওয়া, মানে কোনো টেক অফ হবে না। এই রেসপন্সিভ সিস্টেম কেটে দেওয়া মানে ভারতবর্ষ মাইট বি আই এম সেইং, স্যার ইজ দেয়ার ইন দ্য প্যানেল, সো স্যার মাইট এনলাইটেন আস অন দিস, মাইট বি ভারতবর্ষ ওয়াজ প্ল্যানিং টু ডু আ এরো স্ট্রাইক। তার জন্য ভারতবর্ষ ওয়াজ গেটিং রেডি। এই রেসপন্স যে চ্যানেলটা সেটাকে, আই মিন আই ডোন্ট নো হোয়াট দে ওয়ার ক্যারিং, বাট হোয়াট আই ক্যান টেল ইউ ইজ দ্যাট এই যে জিনিসটা ওরা করছে, এই জিনিসটা করছে মানে পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে ভারতবর্ষ ওয়াজ গোয়িং টু এসকেলেট। ভারতবর্ষ গিয়ারে পা ফেলে দিয়েছিল, তাদের এসকেলেটরে পা ফেলে দিয়েছিল। সেই সময় আমেরিকা ইন্টারভিন করলো, কারণ ভারতবর্ষ যদি আজকের রাতটা তার মতো করে অ্যাগ্রেশন দেখাতো ফর 5-6 লং আওয়ার্স, আই এম টেলিং ইউ দিস ওয়াজ গোয়িং টু চেঞ্জ পাকিস্তান হিস্ট্রি ফর অ্যান্ড ফর এভার। বেশ আমি তোমার কাছে ফিরবো, কিন্তু তার আগে আজকে কর্নেল কুরেশি, উইং কমান্ডার ভামিকা সিং এবং দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স, তারা ঠিক কি বললো এই যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর? তারা যখন সামনে এলেন কি বললেন? পাকিস্তানের কোথায় কোথায় আমরা আঘাত এনেছি, কতটা আঘাত এনেছি? লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड्स स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। इसके अलावा पाकिस्तान के एयर डिफेंस सिस्टम, रडार सिस्टम, उनको भी एयर स्पेस में अनटेनेबल किया। यह भी बताना चाहती हूं कि लाइन ऑफ कंट्रोल के पास पाकिस्तान के कमांड एंड कंट्रोल, लॉजिस्टिक इंस्टॉलेशन और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर, मिलिट्री पर्सनल का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। খুব ভালোভাবে শুনুন, পাকিস্তানের ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুটো ক্যাপাবিলিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। স্যার জয় হিন্দ, গ্লোরিয়াস ডে। অপারেশন বিজয়ের পর আরো একটি নাম জলজল করবে আমাদের রোল অফ অনারে,
and that will be Operation Sindoor 2.0. But why do you think, sir, this ceasefire was announced? We did break their systems. We rendered them defenseless. We could have gone all out and taken back what is rightfully ours. I'm talking about POK. But why go for a ceasefire now? আমার কথা আপনারা যেটা আলোচনা করছিলেন, এখন ব্যাপার হচ্ছে কি, ওরা যে লোনটা চেয়েছিল আইএমএফ পেয়ে গেল। আমরা ভোট we absented ourselves, we showed our resentment, and thereafter মেনে নিলাম। I wish it to have carried on for another 2 to 3 days. That information campaign যেটা ওরা প্রথম থেকে চালিয়ে যাচ্ছে, the deceit warfare, তার মানে তার কি সফল হয়ে গেল। আমরা জিতলাম কি করে? আমরা বুক বাজিয়ে বলতে we had certain advantage, we never exploited it. Lieutenant General Bhattacharya, there's some problem with your audio. আমি চেষ্টা করব আপনার কাছে ফিরে আসতে। আমি একবার অনির্বাণদার কাছে যাব। অনির্বাণদা, good day, good news coming in, but IMF আমেরিকা অ্যাবসেন্ট করতে পারতো, করেনি। $1 billion লোন ইজ a big loan, বাট এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতি যা, তাদের জিডিপি যা, যেদিকে ধসের দিকে যাচ্ছে একের পর এক, এরপর মানে যে ধ্বংস লীলা আমরা চালিয়ে এসেছি, তারপর তাদের আবার রিকুপারেট করতে অনেক খরচা হবে। তার মাঝখানে এই $1 billion লোন কি সত্যি তাদের মিলিটারি ক্যাপাবিলিটিস বাড়াতে পারতো? আর এই লোনটা আইএমএফ দিলই বা কেন? না, আমি একটা কথা বলি, আইএমএফ এর লোন নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এটা এই যুদ্ধের সঙ্গে হয়তো কিছুটা হলেও সম্পৃক্ত, কারণ টাইমিং ডিফারেন্স নেই। কিন্তু আইএমএফ এর নিজের যদি মেমোরেন্ডাম দেখো, আইএমএফ এর যে কার্যপ্রণালী আছে এবং আজকে যেভাবে প্রত্যেকটা দেশ এই আইএমএফ এর উপর নির্ভরশীল, এবং টু সাম এক্সটেন্ট আমি বলবো আইএমএফও প্রত্যেকটা দেশের উপরে কিছুটা হলেও নির্ভরশীল, সেক্ষেত্রে আইএমএফ ওরকম স্ট্যান্ড অ্যালোন একটা দেশের লোন প্রপোজালকে রিজেক্ট করতে পারে না। তার কারণ হচ্ছে পাকিস্তান এখনও অবধি যেসব লোন নিয়েছে, সেই লোনের যে রিপেমেন্টের যে পর্যায়গুলো যে জায়গাতে আছে, সেই জায়গাতে যুদ্ধ হচ্ছে, যুদ্ধতে ভারত আছে, পাকিস্তান আছে, সেখানে ভারতবর্ষের লোকেরা ওখানে ভোটে অংশগ্রহণ করেনি, কিন্তু অন্যান্য দেশ যারা আছে, আইএমএফ এর নিজের যে মেমোরেন্ডামের যে ক্লজেস আছে, সেই ক্লজেস অনুযায়ী তাকে লোনটা অ্যাপ্রুভ করতে হতো। ভারত সরকারও জানতো লোনটা অ্যাপ্রুভ হবে। কিন্তু আমি এবার আসছি যে টাকাটা, এটাও তো ঠিক, আপনি ডিফল্টিং এর কথা বলছিলেন, ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফল্টার পাকিস্তান। না সেই ডিফল্ট লোন চলছে এই মুহূর্তে। না ডিফল্ট তো, ডিফল্টের কিছু আবার রকমভেদ আছে। আপনি ডিফল্ট করছেন, ডিউ ডেটে টাকা দিচ্ছেন না, পরে টাকা দিচ্ছেন, আবার কিছু টাকা স্যাংশন হচ্ছে, এরকমভাবে চলতে থাকে। এরকমভাবেই প্রত্যেকটা দেশ অন্য, যখন আপনারা কতদিন আগে দেখিয়েছেন শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, সেই জায়গাতে শ্রীলঙ্কা কিন্তু আবার লোন দিয়ে তো আইএমএফ দাঁড় করিয়েছে, বিশ্বব্যাংক দাঁড় করিয়েছে। এটা করতে হবে। এখন যেরকমভাবে এই বিশ্ব অর্থনীতি চলছে, সেখানে প্রত্যেকটা দেশের উপরে আইএমএফ বলুন, বিশ্বব্যাংক বলুন, তাদের দায়বদ্ধতা আছে। এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ফান্ডটা আসবে, এই ফান্ডের ডাইভার্সিফিকেশনটা কোন জায়গাতে হবে, সেটাকে একটা মনিটরিং সিস্টেম আছে। সেই মনিটরিং সিস্টেমে হয়তো সেটা দেখা যেত যে এই টাকাটা যেটা নিচ্ছে তাতে কতটা ডিফেন্সে ইউজ করবে, কতটা এই যুদ্ধের জন্য ইউজ করবে, সেটা পরবর্তী অধ্যায়। কিন্তু এই লোনটা স্ট্যান্ড অ্যালোন ওরকমভাবে ইনস্ট্যান্টলি রিজেক্ট করার কোনো জায়গা ছিল না। ভারত জানতো, ভারত ডিপ্লোম্যাটিক্যালি চেষ্টা করেছিল এটাকে এসকালেট করবার জন্য, কিন্তু এই লোনটা স্যাংশন হতেই লোনটা স্যাংশন হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে অর্থনীতিতে পাকিস্তান আর ভারতবর্ষের যদি তুমি কম্পারেটিভ অ্যানালিসিস করো, আমরা নিজেরা, এটা আমার জন্য, এটার জন্য অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। ভারতবর্ষর অর্থনীতি অনেকটা এগিয়ে রয়েছে, পাকিস্তানের অর্থনীতি অনেকটাই পিছিয়ে রয়েছে। আর একটা মূলগত আমি বলবো একটা বৈশিষ্ট্য যেটা আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে এই আমরা যেটা শুনে আসছি সবকা সাথ সবকা বিকাশ, সেখান থেকে হয়তো কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু ওভারঅল একটা ওয়েলফেয়ার স্টেটের যেটা মানে আমি বলবো যেটা গতিপথ হওয়া উচিত, অন্ন বস্ত্র বাসস্থান, ডেভেলপমেন্ট, উন্নয়ন, পাকিস্তানের ক্ষেত্রে আমার মনে হয় না ওরা এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করে। ঠিক আছে, তাদের অন্য অনেক রকম হিডেন এজেন্ডা আছে। একটা সন্ত্রাসবাদ কার্যকলাপকে ওরা মানে ডাইরেক্টলি ওরা আমি বলবো এন্ডোর্স করে, এবং তার জন্য তারা একটা টাকা খরচা করে। এটা হচ্ছে তাদের একটা দেশ, যে দেশের রাষ্ট্রপ্রধানরা
নয় জেলে থাকেন, নয় বিদেশে পালিয়ে যান, বা তাদেরকে অন্য জায়গাতে নির্বাসনে যেতে হয়। নাহলে coup করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। টাইম অ্যান্ড এগেন এটা আমরা দেখেছি। তো সেই দেশের যে ফিলোসফি, সেই দেশের যে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা, তার সঙ্গে ভারতবর্ষের কোনো তুলনা চলে না। এবং এই অর্থনীতির যে জাঁতাকল, সেই জাঁতাকলে পাকিস্তান ক্রমশই পিছোচ্ছে এবং পিছোতেই থাকবে যদি না তাদের শুভবুদ্ধির উদয় হয়। আজকে আমরা যে টুইটটা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের, একটা লোক 20 জানুয়ারি মানে আজ থেকে প্রায় 3 মাস 3.5 মাস আগে ক্ষমতায় এসছে, এবং তার নতুন রূপে যখন এসছে ক্ষমতাতে, আমরা অনেক লোক তার এই শুল্ক যুদ্ধ এটা নিয়ে তাকে আমরা বদনাম করছিলাম। তার একটা এই যুদ্ধ বন্ধ করার একটা ঐকান্তিক প্রচেষ্টা আমরা দেখেছি, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধও চলছে, ওদিকে ইসরায়েল প্যালেস্তাইনও চলছে, এখনো বন্ধ করতে পারেননি। কিন্তু ভারতবর্ষেরটা আমি দেখলাম, এই ভারতবর্ষ পাকিস্তানের যুদ্ধটা, আমি বলবো এটা সারপ্রাইজ সবার কাছে, যে হঠাৎ করে আমরা দেখলাম বন্ধ হয়ে গেল। আমি বলছি যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তির বাণী আমরা সবাই চাই। না বাট কিন্তু দেখো, কিছু কিছু দেশের সঙ্গে না শান্তির বাণী চেয়ে লাভ নেই। না, 1947 সাল থেকে এই দেশটা সেই বারবার জায়গাতে আসছিলাম। ভারতবর্ষে দেখো, এই যে আমরা সবাই বলি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুদ্ধ হবে হবে না, আমি বলছি এই সীমান্তের লড়াইটা না সীমান্তেই লড়ে নিতে হয়, এবং অর্থনীতি থাকবে কিন্তু দেশের সুরক্ষা এটা সবার আগে। একেবারে হ্যাঁ, একেবারে আপনি যদি সুরক্ষা না দিতে পারেন, তারপর কেনা বেচা অর্থনীতি সব তো পরে। একেবারে। মানুষের সুরক্ষা, দেশের সুরক্ষা, এটার উপরে কিছু হয় না, একেবারে। এবং সেটাকে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। একেবারে। আমি সুভাষিস 30 সেকেন্ড তারপর আমি সন্দীপের কাছে যাই। একটা স্যার জিনিস আমার জানার খুব দরকার আছে। ফার্স্ট কথা হচ্ছে আইএমএফ যে টাকাটা দেয় সেটা তো একটা খাতে দেয়, তাই জন্যই তাদের মনিটরিং করা হয় যে কোন খাতে। তো এটা আমার সম্ভবত ডেভেলপমেন্টের খাতে দিয়েছে, নেশন ডেভেলপমেন্টের খাতে। তো সেটাকে তারা আর্মসে ব্যবহার করতে পারে কিনা এটার একটা জায়গা। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সিজ ফায়ার ইজ নট স্টপেজ। সিজ ফায়ার মানে কিন্তু আপাত পক্ষে আমরা দুজনের মধ্যে এক্সচেঞ্জ অফ ফায়ার বন্ধ করলাম, বাট আমাদের 12 তারিখ কিন্তু একটা কল আছে উইচ ক্যান অলসো মানে চেঞ্জ দ্য পজিশন অফ দ্য ম্যাটার। কারণ এই বারবার করে সিজ ফায়ারটাকে একটা বোঝানো হচ্ছে যে শেষ হয়ে গেল। সিজ ফায়ার ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার। No. 12 তারিখ অবধি এই মুহূর্তে রাত্রেবেলা আর পাকিস্তান ড্রোন পাঠাবে না, এবং আমাদের Retaliation হবে না। চক্রকেও আর কোনো কাজ করতে হবে না, এবং আমাদের Expected. এক্সপেক্ট করছি যে 12 তারিখ অবধি ওরা কোনো রকম সমস্যা করবে না। আমাদের সেনাবাহিনীকেও রাজ্যকে সুদর্শন চক্র অ্যাক্টিভেট করতে হবে না, এবং পরবর্তীতে যেতে হবে। টুইটটাতে ফুল অ্যান্ড ইমিডিয়েট সিজফায়ার আছে। হ্যাঁ, হ্যাঁ, ceasefire। এবার এই আমরা যদি মানে ইংরেজি বাংলা করি, তাহলে আমি বলবো পূর্ণ যুদ্ধ বিরতি, একেবারে। সংঘর্ষ বিরতি বা 12 তারিখে অবধি সংঘর্ষ বিরতি সেরকম কিছু মনে হচ্ছে না। এখন দেখতে হবে 12 তারিখ ফার্দার ইন্টারপ্রিটেশন কি হয়। কিন্তু 12 তারিখে আরেকটা মিটিং আছে, কিন্তু টুইটটাতে কিন্তু লেখা আছে ফুল অ্যান্ড কমপ্লিট সিজফায়ার। হ্যাঁ। এবার আমি একবার সন্দীপদার কাছে যাব। সন্দীপ সেনগুপ্ত এই সময় আমার সাথে রয়েছেন, যে সাইবার ডিফেন্স এক্সপার্ট। আমি গতকাল যখন মিনিস্ট্রি অফ ডিফেন্সের ব্রিফিং শুনছিলাম, তখন কর্নেল কুরেশির দুটো চয়েস অফ ওয়ার্ডস caught my eye. One, Mr. Sengupta, was use of kinetic and non-kinetic means to engage in warfare with Pakistan. Kinetic means military bhashate amra jani is direct military action. But non-kinetic means in 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1999 সাল অবধি যুদ্ধটা একভাবে লড়া হতো, আই এম টকিং অ্যাবাউট কার্গিল। বাট 2025-এ সাইবার ওয়ারফেয়ার ইজ আ বিগ পার্ট of military defense. Sandip Sengupta, 300 to 400 drones, 300 থেকে 400টা ড্রোন ভারতকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। 50 থেকে 70টা ড্রোন কিংবা 100টা ড্রোন ভারত গুলি করে নামিয়েছিল। বাকিগুলো কি এই নন কাইনেটিক মিনস কিংবা সাইবার মিনসেই অকেজো করা হয়েছিল? সাইবার ওয়ারফেয়ার এই মুহূর্তে কত বড় রোল প্লে করে? সন্দীপ সেনগুপ্ত। দেখো, সাইবার ওয়ারফেয়ার এইটা কিন্তু ড্রোন অনেক পরের ব্যাপার। সাইবার ওয়ারফেয়ার চালু হয়ে যায় কিন্তু ড্রোনের অনেক আগের থেকে। কীরকম, আমি একটা বাড়িতে ঢুকবো, আমি বাড়িটার দরজা ভেঙে ঢুকতে পারি। ভেঙে ঢোকা মানে আমার আর্মি বর্ডার ক্রস করে ঢুকে গেল। কিন্তু ভেঙে ঢোকার আগে আমি একটা বাড়ির ভিতরে অনেক রকম কেওস তৈরি করতে পারি। কীরকম, তোমার বাড়িতে একটা সিসিটিভি আছে, সেই সিসিটিভিটা তুমি মোবাইল থেকে তুমি দেখতে পাও। ওইটাকে যদি আমি হ্যাক করতে পারি, বাড়ির ভিতর না ঢুকে
বাড়ির সমস্ত কিছু আমি সবসময় পুরো মনিটর করতে পারবো। একটা আমি যদি কোনো কমন যে বিভিন্ন সিসিটিভিগুলো রাস্তার মোড়ে লাগানো আছে, বা যে সিসিটিভিগুলো বিভিন্ন অফিসে আছে, যে সিসিটিভিগুলো আমি হাতে নিয়ে ঘুরছি মানে মোবাইল ক্যামেরা, এইগুলো কিন্তু ভয়ঙ্কর রকম ভালনারেবল। মানে এগুলোর খুব একটা সিকিউরিটি নিয়ে কেউ মাথা ঘামায় না, কোনোদিন পাসওয়ার্ড চেঞ্জ করে না, ওই সিসিটিভিগুলোর কোনোদিন প্যাচিং করে না, আপডেট করে না, সফটওয়্যার আপডেট করে না। তো এবং খুব ইজি পাসওয়ার্ড দিয়ে রাখে। আমি যদি শয়ে 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 হাজার হাজার সিসিটিভিকে আমি হ্যাক করতে পারি, আমার কিন্তু আমি চারিদিকে আমি হাজার হাজার চোখ বানিয়ে রাখবো যে কোথা দিয়ে আর্মি মুভমেন্ট হচ্ছে, কোথা দিয়ে কোনো কথা হচ্ছে, কোথায় কোনো মিটিং হচ্ছে। আমরা মোবাইল নিয়ে মিটিংয়ে ঢুকে যাচ্ছি বা কোনো একটা কনফিডেন্সিয়াল মিটিং করছি। শুধু তাই নয়, আজকে হয় দেখা গেল যে এটা আর্মির মিটিং খুব কনফিডেন্সিয়াল হচ্ছে, কিন্তু সেই আর্মির যে সফটওয়্যার হার্ডওয়্যার যেগুলো আছে সেইগুলোর মধ্যেও তো যে ডিভাইসগুলো হার্ডওয়্যারটা সেগুলো তো মেড ইন চায়না। তো তার মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে সেটা কি আমি কোনোদিন টেস্ট করে দেখেছি? তার থেকেও বড় ব্যাপার, আজকে আমার যে যে ভেন্ডার ওটাকে কনফিগার করছে, ইনস্টল করছে, মেনটেন করছে, সেই ভেন্ডারের কোনো মোবাইলে যদি আমি ঢুকে যাই, তাহলে আমি সেই ডিফেন্সের ঘুরিয়ে ব্যাকডোর দিয়ে আমি সেই ডিফেন্সের সেটআপের মধ্যে ঢুকে গেলাম, আমি জানতে পারছি ওখানে কি হচ্ছে। এই ধরনের যে সাইবার ওয়ারফেয়ার, এগুলো কিন্তু নলেজ গেইন করার জন্যে এক নম্বর। নাম্বার টু হচ্ছে বর্ডার পেরিয়ে কিছু পাঠাবার আগে, সে ড্রোন হোক, প্লেন হোক, মিসাইল হোক, মানুষ হোক, বর্ডার পেরোবার আগেই আমি কিন্তু আমার ভিতরে অনেক ডিস্টারবেন্স চালু করে দিতে পারি। আজকে আমরা যে সব ডিভাইসগুলো সব কানেক্টেড টু ইন্টারনেট, সেই ডিভাইসের মধ্যে যদি ঢুকে গিয়ে সেইগুলোকে আমি ম্যালফাংশন করে দিই। একটা সিম্পল বলছি, তোমার বাড়িতে স্মার্ট টিভি আছে, তোমার সেই স্মার্ট টিভিটার মধ্যে যদি ঢুকে যাই, তাহলে আমি সবসময় কিন্তু তোমার দেখতে পাচ্ছি যে কী করছো ওখানটাতে, এবং তোমাকে আমি ওই স্মার্ট টিভিটা এমনভাবে একটা গন্ডগোল করে দেবো, চালু হচ্ছে না, তোমার কিন্তু মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে। আজকে সাইবার ওয়ারফেয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রচুর স্কুল কলেজের ওয়েবসাইট হ্যাক করেছে। এই যে স্কুল কলেজের ওয়েবসাইটগুলো হ্যাক করছে, তার মধ্যে প্রচুর স্টুডেন্টের ডেটাবেস আছে। তার মানে হিউজ স্টুডেন্টের মোবাইল নাম্বার, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার যেই পেয়ে গেল, তার উপর অ্যাটাক শুরু হয়ে যাবে। কি করে অ্যাটাক করবে? ওগুলোকে হ্যাক করতে পারে। মোবাইলগুলো কম্প্রোমাইজ করলে এই স্টুডেন্টগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখান থেকে আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, যদি আমি ক্যামেরা মাইক্রোফোন চালু করে দিতে পারি। শুধু তাই নয়, ওদের হোয়াটসঅ্যাপে যদি আমি প্রোপাগান্ডা ভিডিও বা কোনো লিঙ্ক পাঠিয়ে দিই, এই বাচ্চাগুলো লিঙ্কের উপর ক্লিক করার পর সেখান থেকে আরও হাই চান্স আছে সেই মোবাইলগুলো কম্প্রোমাইজ হয়ে যাবে। তার মানে বর্ডার না পেরিয়ে এই যে মানুষের কাছে হাজার হাজার মোবাইল, এই মোবাইলগুলো কম্প্রোমাইজ করে আমি কিন্তু দেশের মধ্যে আমার হাজারটা চোখ, হাজারটা কান আমি অলরেডি চালু করে দিলাম। আমি ইনফরমেশন পেতে শুরু করলাম। শুধু তাই নয়, ওই নেটওয়ার্কের মধ্যে ঢুকে একটা কেওস তৈরি করে দিলাম। সবচেয়ে বড় অ্যাটাক যখন সাইবার ওয়ারফেয়ার শুরু হয়, ফার্স্ট অ্যাটাক শুরু হয় পাওয়ার গ্রিডের উপর। পাওয়ার গ্রিডের মধ্যে যদি আমি নামিয়ে দিতে পারি কোনোভাবে কোনো একটা গ্রিডকে, আমার কিন্তু পুরো ডিসরাপশন শুরু হয়ে যাবে। আমার যদি ইলেকট্রিসিটি না থাকে, আমি কমিউনিকেশন পুরো সিস্টেম ফেলিওর, তোমার এই চ্যানেল চলবে না, আমাদের মোবাইল চলবে না, আমরা জানতেই পারবো না চারদিকে কী হচ্ছে। তো এই ধরনের ওয়ারফেয়ার কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে যায়। বর্ডার ক্রস করার আগেই এই প্রস্তুতি শুরু হয়ে যায়, এবং সব কান্ট্রির উপরই চেষ্টা করে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা এই সফিস্টিকেটেড অ্যাটাকগুলো করছে তারা কিন্তু জামতারা নয়, তারা কিন্তু হচ্ছে মারাত্মক এক্সপিরিয়েন্স, অনেক বয়স্ক মানুষ, যারা হয়তো 30-40 বছর একটা বছর এক্সপিরিয়েন্স আছে, তার একটা পিএইচডি আছে, তারা সায়েন্টিস্ট, তাদেরকে গভর্নমেন্ট হায়ার আমি একটা প্রশ্ন সন্দীপদা তোমার একটা প্রশ্ন সরাসরি আমি আসবো। ছোট্ট কথা দর্শকদের সুবিধার জন্য বলছি, এই সাইবার অ্যাটাকটা যখন করে যুদ্ধের ক্ষেত্রে, মেন যেটা ওরা ইকোনমি, ফাইন্যান্স, ব্যাংকিং রিলেটেড যেসব জায়গাতে আমরা সফটওয়্যারের উপর নির্ভরশীল, আজকে কেউ আর ব্যাংকের পাসবই রাখে না, এখন ব্যাংকের সব সিস্টেমে চলে, ওই কোর ব্যাংকিং সিস্টেমটাকে সেটাকে ওরা অ্যাটাক করতে চায়, যাতে অর্থনীতিটা কিছুটা হলেও কয়েকদিনের জন্য কোলাপস করে যায়। এটা হচ্ছে বেসিক প্রথম টার্গেট থাকে ওটা, তারপর তো বাকি যেটা বললেন সেগুলো। একটা জিনিস একেবারে, মানে সিন্স আই নো ইউ পার্সোনালি এন্ড আই নো হোয়াট ইউ ডু ফর আ লিভিং, একটা জিনিস আমি একেবারে সরাসরি তোমায় প্রশ্ন করছি, সিন্স ইউ ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট ইন প্রিভেন্টিং সাচ কাইন্ড অফ অ্যাটাকস,
ভারতবর্ষ এই মুহূর্তে এই সাইবার অ্যাটাককে প্রতিরোধ করার জন্য কতটা তৈরি? দেখো, আমাদের ভারতবর্ষে দু তিনটে সংস্থা আছে। একটা হচ্ছে সার্টিন, কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। এই সার্টিনের কাজ হচ্ছে সমস্ত জায়গায় আমাদের যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেইগুলো ঠিকঠাক আছে কিনা ওরা কন্টিনিউয়াসলি মনিটর করে। এবং আমরা হচ্ছে একটা সার্টিন এমপ্যানেলড অডিট ফার্ম, আমাদের মতো আরও এরকম ফার্ম আছে, সেই ফার্মদের দিয়ে ওরা চেক করা, সবসময় অডিট করায় যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা। কিন্তু আমি যেহেতু আজকে 27 বছর ধরে অডিট করছি, আমরা যখন অডিট করতে একটা গভর্নমেন্ট একটা কোনো অর্গানাইজেশনে যাই, খুবই দুঃখের ব্যাপার, অর্গানাইজেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে কি করে আমার প্রবলেমগুলোকে লুকাবো। মানে অডিটার জানতে পারবে না, আমার বাজেট নেই, আমি খুব একটা কিছু কাজকর্ম করব না, কিন্তু এইটা না করে আমি কি করে অডিটারকে বোকা বানিয়ে আমি আমার সিস্টেমটাকে চালু রাখতে পারবো। এইটা কিন্তু একটা মানে একদম কমন অ্যাপ্রোচ ফ্রম সব অডিটের কাছ থেকে। এইটার জন্য কি হচ্ছে ওরা বুঝতে পারছে না। ওমিট করে দিই, আমি এগুলো ওমিট করে দিয়ে যদি জিজ্ঞেস করি, আর উই রেডি, আমরা কি এই মুহূর্তে রেডি? আর ডু উই হ্যাভ দ্যাট ইনফ্রাস্ট্রাকচার ইন প্লেস যে পাকিস্তান যদি সাইবার অ্যাটাক করে সেটা প্রতিরোধ করার মতো ইনফ্রাস্ট্রাকচার কি আমাদের এই মুহূর্তে ইজ ইট ইন প্লেস? পাকিস্তান হ্যাকারদের, আমরা পাকিস্তান হ্যাকারদের এগেনস্টে কি কতটা রেডি আমি বলতে পারবো না, কিন্তু আরেক ধাপ উপরে যদি চায়না ওদেরকে হেল্প করে, ওদের কাছে যা টেকনোলজি আছে সেইখানে কিন্তু ডিজিটাল ইন্ডিয়া নিয়ে আমরা এত চেঁচামেচি করছি, কিন্তু ডিজিটাল ইন্ডিয়া হ্যাজ অ্যাকচুয়ালি মেড আস মোর ভালনারেবল। কারণ তার জন্য যা ল, যা টেকনোলজি, যা একটা অ্যাওয়ারনেস, যে ম্যাচুরিটি দরকার সেটা আমাদের নেই। এবং কালকে যদি সাইবার ওয়ার শুরু হয়ে যায়, আমি তো বলবো তাসের ঘরের মতো অনেক জিনিস পড়ে যাবে। বেশ, আই থিঙ্ক দ্যাট কামিং ফ্রম আ সাইবার সিকিউরিটি এক্সপার্ট, সাইবার ডিফেন্স এক্সপার্ট says a lot of thing. আমি এবার সরাসরি একটা প্রশ্ন করবো সুভাষিস, আমি তোমার কাছেই আসবো। সুভাষিস রয়েছে কূটনৈতিক বিশেষজ্ঞ। মিলিটারি ওয়ার, মিলিটারি অ্যাকশন এই মুহূর্তে হবে না, অ্যাটলিস্ট ইন দ্য 12th কিছু হচ্ছে না। 12th এর পর আবার কথাবার্তা হবে, আদৌ হবে কি হবে না, উইল কাম টু দ্যাট অন মানডে। বাট রাইট নাও সাইবার ওয়ার প্রোপাগ্যান্ডা যে পাকিস্তান করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, সেটা আজকে কর্নেল কুরেশিও বলেছে। আমি একবার চট করে প্রশ্নটা করার আগে আজকে কর্নেল কুরেশি ঠিক কি বললেন, কেন এই যুদ্ধবিরতি, আর আমরা ঠিক কতটা আঘাত এনেছি দেখাবো। भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए। टेक्निकल इंस्टॉलेशंस, कमांड एंड कंट्रोल सेंटर्स, रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और चुनिया स्थित पाक सैन्य ठिकानों पर एयर लॉन्च्ड सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। पसरूर स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन एम्यूनिशन से टारगेट किए गए। इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलैटरल डैमेज की क्षति सुनिश्चित की। বেশ, এবার আমি সুভাষিস একটাই প্রশ্ন তোমার কাছে করবো যে ঠিক আছে সিজ ফায়ার অ্যানাউন্স হলো, হোয়াট নেক্সট? মিলিটারিলি হয়তো পাকিস্তান, আমি ধরে নিলাম অ্যাটলিস্ট দুদিন লোক দেখানোর জন্যও কিছু করলো না। তাদের বিমান ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি, তাদের টেররিস্ট ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি, কিন্তু কূটনৈতিক দিক থেকে এবার কোন চাপটা ভারত দেবে? বিকজ আ নেশন অ্যাজ শেমলেস অ্যাজ পাকিস্তান, যারা কালকে পর্যন্ত সীমান্তে নিরীহ ভারতীয়দের টার্গেট করেছে, আমাদের রিলিজিয়াস প্লেসেস অফ ওয়ার্শিপ টার্গেট করেছে, তাদের ওপর ভরসা কর, আর যে ইচ্ছা করুক আমেরিকা করতে পারে, বাট ইন্ডিয়ানস উইল নট বিলিভ পাকিস্তানিজ এনিমোর। দেখো, পাকিস্তানের কাছে সিজ ফায়ার জিনিসটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমাদের কাছে বাড়ি ফেরা। মানে সিজ ফায়ার ইজ লাইক অ্যানাদার। না, আমাদের কাছে বাড়ি ফেরাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ, তো আমি তো বললাম, সেটাই বোঝাতে চেষ্টা করলাম। পাকিস্তান সিজ ফায়ারটা বরাবরই পাকিস্তান এমন একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে না, এই কথাটা শুনতে শুনতে পাকিস্তানের কাছে নতুন করে সিজ ফায়ারটা কোনো ট্রিগারিং পয়েন্টই নয়। পাকিস্তান সিজ ফায়ার ভায়োলেশন করাটা পাকিস্তানের একটা প্রফেশনাল প্র্যাকটিস, এবং সেটা দিনের পর দিন পাকিস্তান করে যায়, আবার সঙ্গে সঙ্গে একটা জাস্টিফিকেশন দিয়ে দেয়। এবং একে তো প্রচণ্ড মিথ্যে কথা বলে, পাবলিক ফোরামে এইরকম মিথ্যে কথা বলতে পারে একটা মানে প্রফেশনাল আর্মি, সেটা পাকিস্তান না থাকলে পৃথিবীতে হয়তো গোটা পৃথিবীর লোক জানতেই পারতো না যেরকম একটা রাষ্ট্র আছে সেখানে। এবার সেকেন্ড কথাটা হচ্ছে, পাকিস্তান যে সিজ ফায়ারটা আমেরিকা বলেছে, এটা কিন্তু আইডিয়াল থিঙ্কিং।
এটা প্র্যাকটিসে কতটা ইমপ্লিমেন্টেড হবে পাকিস্তানের দ্বারা এই ব্যাপারে আমার হাজার একবার ডাউট আছে। আমি একটা জাস্ট জনগণের হয়ে একটা কোশ্চেন করছি, যারা টিভির পর্দায় চোখ রেখেছেন। একটা কথা হচ্ছে, আমরা তো শুনছিলাম ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে আমরা নষ্ট করে দিয়েছি। এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করিনি, হ্যাঁ, মানে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে, যেটা ইনস্টলেশন অফিসার যেটা বলা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে দেওয়া হয়েছে। তা আমি বলছি, যা সাধারণ মানুষের মনে এরকম, আপনি যেহেতু এই মানে কথাটা বললেন, যে মানুষ তো তাহলে বিশ্বাস করবে হয়তো পাকিস্তান সাময়িকভাবে নিজেদেরকে আরো গুছিয়ে নেওয়ার জন্য একটা সময় নিল, ঠিক আছে? আর ওদের যেসব সিস্টেম না, অন দ্যাট বিল্ডিং আপ অন ইওর কোশ্চেন, আমি সুভাষী একটা প্রশ্ন আমারও আছে। তাহলে ভারতবর্ষ কেন মেনে নিচ্ছে, বা ভারতবর্ষের লোকজন কি অতটা আমার বোকা? এর সঙ্গে আরেকটা জাস্ট বিল্ডিং আপ অন দ্যাট, ইন্দিরা গান্ধী যেটা পেরেছিলেন, আমি খুব ডাইরেক্ট প্রশ্ন করিও, অনেকের ভালো লাগে না, তোমার অনেক রাজনৈতিক দলের ভালো লাগে না। ইন্দিরা গান্ধী যা পেরেছিলেন, নরেন্দ্র মোদী সেটা পারলেন না কেন? এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চেষ্টা করছি। ইন্দিরা গান্ধী যেটা 71-এ পেরেছিলেন, সেই সময় যে রাষ্ট্র পরিকাঠামোর অবস্থা ছিল, আজকের যেটা ইন্টারডিপেন্ডেন্ট ডিপ্লোমেসির অবস্থা আছে পৃথিবীর, দুটো কিন্তু সমান নয়। আজকের ডেটে ইকোনমি ড্রিভেন একটা প্রচন্ড রকম রাষ্ট্রজ্ঞান আছে, যেটা কিন্তু সেই সময়ও, ইফ আই এম নট ভেরি মিস্টেকেন, রিচার্ড নিক্সন, ইফ আই এম নট ভেরি রং, রিচার্ড নিক্সন সেই সময় ওপেনলি ক্রিটিসাইজ করেছে, ইউএন ওয়েন্ট এগেইনস্ট আস, রিচার্ড নিক্সন লিটারালি সেড যে আমরা ভারতের উপর স্যাংশনস করব, অনেক কিছু বলেছিল। আমরা একটাই কথা বলেছিলাম, যে আমরা আমাদের it's our headache, we will deal with it. Now see, America is a nation that has gone to war over God knows what with Iran, with Vietnam, with probably a lot of people. They themselves have created Frankenstein. সেম জিনিস, হ্যাঁ। সেই আমেরিকা মাঝখানে নাক গলাচ্ছে, সিজফায়ার অ্যানাউন্স হওয়ার আগে আমেরিকা অ্যানাউন্স করে দিচ্ছে যে এরকম কিছু একটা হতে পারে, আমি মধ্যস্থতা করেছি, ট্রাম্প ইজ কামিং আউট লাইক এ সেন্ট অ্যাজ দ্য মাদার টেরেসা অফ দ্য ওয়ার্ল্ড, সবটাই বুঝলাম। কিন্তু প্রবলেমটা ভারত এবং পাকিস্তানের, প্রবলেমটা আমার দেশের নাগরিক মরছে, আমেরিকানস আর নট ডাইং। না, কারেক্ট, কিন্তু এখানে একটা ইন্টারডিপেন্ডেন্সির জায়গাটা বুঝতে হবে। সেটা হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ যে জায়গায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ যদি খুব কন্ট্রাডিক্টরি রিলেশনশিপে যায় উইথ দ্য গ্লোব, সেটা কিন্তু ভারতের ফিউচারের পক্ষে খুব একটা ভালো না। সেই জন্য ভারতকে ব্যালেন্স ডিপ্লোমেসি খেলতে হবে, আর ব্যালেন্সকে রেসপন্ড করতে গেলে ব্যালেন্সটাই রাখতে হবে। ভারতবর্ষ যদি ওয়ান সাইডেড ডিপ্লোমেসি এখানে খেলতে যায়, তাহলে হয়তো আপেক্ষিকভাবে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো, কিন্তু ফর এ লং টার্ম ইনভেস্টমেন্ট তখন কিন্তু আমরা বিপদে পড়ব। বেশ, আমি একবার জেনারেল ভট্টাচার্যের কাছে যাবো। জেনারেল ভট্টাচার্য, দ্য আর্মি, নেভি, এয়ারফোর্স ডিড আ ফ্যান্টাস্টিক রাউন্ড ফর দ্য লাস্ট 3 days, জেনারেল ভট্টাচার্য। কিন্তু এই মুহূর্তে আমার একটাই প্রশ্ন, যেখানে উই আর হ্যাভিং মিনিস্ট্রি অফ ডিফেন্স স্পোকসপারসন কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার সিং এসে বলছে দ্যাট উই হ্যাভ টেকেন আউট দি ডিফেন্সিভ অ্যান্ড অফেন্সিভ ক্যাপাবিলিটি অফ পাকিস্তান, উই হ্যাভ রেন্ডার্ড দেম হেল্পলেস, উই হ্যাভ assaulted and literally smashed up their air bases. Isn't this the golden opportunity for the army to strike and take back what is rightfully ours? What Indira Gandhi could do back then, shouldn't have Narendra Modi gone down that line instead of taking the big brother's advice? Firstly, this is a political question, so I will abstain from it. Secondly, what does the general think? আপনি ঠিক কন্ট্রোল সিস্টেমটাকে ওরা খারাপ করে দিয়েছে। আর আগে আপনি বলছিলেন সর্বদার মেকানিজম হচ্ছে ইট ইজ অল আন্ডারগ্রাউন্ড। সর্বদায় আমাদের কিছু ন্যাট হয়ে গিয়েছিল তখন, পম্প দেমসেলস। তো ব্যাপার হচ্ছে কি, আমরা যেখানে ওদের জ্যাকোবাবাদ, সুকুর, প্রাসুর, রহিম এয়ার খান, সিয়ালকোট এয়ারবেস, we have attacked very effectively, so that এই attack effective মানে they cannot control their own missiles, they cannot control their own force for the next about 12 to 24 hours. এরকম নয়, it is destroyed and it is destroyed forever. একেবারে থ্যাংক ইউ জেনারেল। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, জেনারেল উৎপল ভট্টাচার্য। আনফরচুনেটলি দেয়ার ইজ সাম অডিও ডিসরাপশনস। জেনারেল, আই উইল ট্রাই টু কানেক্ট ব্যাক উইথ ইউ, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আসুন তার সঙ্গে একটু কথা বলে নিই। আমি এক এক করে সবার কাছেই যাবো। আমি সুভাষিস, আই হ্যাভ হার্ড ইউর ওপিনিয়ন। আমি একটু অনির্বাণ দারও ওপিনিয়ন শুনতে চাইবো এবং সন্দীপ সেনগুপ্তরও ওপিনিয়ন শুনতে চাইবো। যখন আমরা আমাদের প্রতিপক্ষ দেশ এবং যে দেশটির নাম পাকিস্তান,
যারা 1947 সাল থেকে আজ পর্যন্ত কোনোদিন কথা দিয়ে কথা রাখেনি। এমনকি আমি 1999 সাল আমার স্পষ্ট মনে আছে, 1999 সালে একদিকে অটল বিহারী বাজপেয়ী তিনি শান্তি প্রস্তাব সই করছেন, তিনি লাহোর প্যাক্ট সই করছেন, এবং পেছন দিক থেকে জেনারেল পারভেজ মুশাররফ ঘুসপেটিয়া পাঠাচ্ছে, ইন্ট্রুডার্স পাঠাচ্ছে ফিদাইন সাজিয়ে। আর হু আর দে ওয়ার রেগুলার পাকিস্তানি আর্মি সোলজার্স। তো এরকম যাদের ফিতরত, দ্য ওয়ার্ড ইজ ফিতরত, এরকম যাদের ফিতরত, তাদেরকে একেবারে when we've rendered them helpless, যখন তাদের ম্যাক্সিমাম জিনিসপত্র আমরা টেক আউট করে নিয়েছি, shouldn't we have gone out all in and taken what is rightfully ours? না, এরকম ভাবার কোনো কারণ নেই যে পাকিস্তানটাকে ভারত দখল করে নেবে। না না, I'm talking about POK. পিওকে নিয়েই আমি, পিওকে তো যেরকম ভাবে সংবাদ মাধ্যম খবর দেখাচ্ছিল, আমরা তো ভেবেছিলাম পাকিস্তানটাই নিয়ে নেওয়া হবে, সুতরাং পিওকে নেওয়া হবে। যখন আপনি এটা বলছেন তখন সেই কিছু কিছু সংবাদ মাধ্যম এটাও না, বলুন। আমরা তো আর বুঝতে পারছি না ওখানে কি হচ্ছে, কিন্তু পিওকেটাকে তো এটা একটা ভ্যালিড একটা ডিমান্ড ছিল, এবং যেভাবে এটা আমরা আমাদের জীবদ্দশায় এরকম তো ওয়ার্ড দেখিনি, সেরকমভাবে দেখতে গেলে পিওকেটা তো আমাদের কোয়াইট লেজিটিমেট ডিমান্ড ছিল, এবং আমরা ভেবেছিলাম পিওকে তো হবেই এবার। কিন্তু আমি বলছি এত কিছুর পরেও যেটা আমরা দেখছিলাম কন্টিনিউয়াস যে প্রেস ব্রিফিং হচ্ছে এবং যেরকমভাবে সংবাদ মাধ্যম খবর পরিবেশন করছে, তাতে যে আজকে আমরা কেন এই জায়গাতে এলাম এবং কার বুদ্ধিতে এলাম, কেন এলাম, এটা হয়তো আরও সময় যাবে, কিছু ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ অনেক লোক তাদের ওপিনিয়ন দেবেন। কিন্তু আমি বলছি যে এটা কি কমপ্লিট, আমি বারবার করে যে জন্য সুভাষিসকে জিজ্ঞেস করছি যে কমপ্লিট যুদ্ধবিরতি না এটা সাময়িক যুদ্ধবিরতি, এবং সাময়িক যুদ্ধবিরতি আপনি যখন আমরা টিভিতে বক্সিং দেখি আপনাকে মারতে মারতে একদম রিংয়ের ধারে কোণঠাসা করে দিলাম, তারপর বললাম যে 10 মিনিটের একটা বিশ্রাম হবে, তারপর তো আপনি আবার আপনার রিগেইন করবেন। সেটা যদি এরকম হয় তাহলে আমি বলবো যে এটা তো আমাদের কিছুটা হলো আমরা কেন নমনীয় হলাম আমি জানি না। যখন আমরা শত্রুপক্ষকে এত অ্যাটাক করলাম, এত এয়ারবেস ধ্বংস করে দিলাম, আমি একটা ইকোনমিক্যাল কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করব, একেবারে অর্থনীতির প্রশ্ন। ভারতের কি এই মুহূর্তে বিশ্ববাজারে নিজের ব্যাপ্তি করার জন্য কিংবা গ্রোথের জন্য আমেরিকার হেল্প লাগবে? or are we self sufficient, self reliant enough? দেখুন, আমেরিকা এই বারবার করে এই লাস্ট কত মাসের ডিবেটে যখনই বিভিন্ন জায়গাতে কথা হয়েছে, আমি কিন্তু বরাবর বলেছি যে আমেরিকা শক্তিধর দেশ, এবং শক্তিধর দেশ মানে সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবে, এটাকে মেনে নিতে হবে। আমরা ভারতবর্ষের যতই ব্যান্ড বাজাই, আমরা যতই বলি আমরা ভারতবর্ষ অনেক উন্নতি করছি, হ্যাঁ 5 ট্রিলিয়ন ঠিক আছে, সেই সব হবে, কিন্তু আরে আমেরিকা আজকের দিনে দাঁড়িয়েও সামরিকভাবে অর্থনৈতিকভাবে ওই কমান্ডটা আছে। নাহলে আপনি বলুন তো, ডোনাল্ড ট্রাম্পের টুইটটাকে আপনি রেফার করছেন, আমি রেফার করছি, ও রেফার করছে, সবাই রেফার করছে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি বারবার যেটা বলছি, অর্থনীতির লোক হয়েও যে অর্থনীতি থাকবে, কিন্তু অর্থনীতির আগে যেটা মেন জায়গা সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের সুরক্ষা। আমার দেশের সুরক্ষা কি আমেরিকা বলবে তুমি যুদ্ধ করবে কি করবে না? আমার দেশের সুরক্ষা, আমার ওখানে যদি সীমান্তের লোকজন যদি ক্ষতিগ্রস্ত হয়, ওখানে জম্মুতে যেরকম নিরীহ মানুষজনকে মেরে ফেলা হয়েছে, তার তো একটা রিটালিয়েশন হবেই, এবং সেক্ষেত্রে কতটা অবধি হবে কি হবে, আপনি যে দেখানো হচ্ছে যেরকমভাবে খবর পরিবেশন করা হচ্ছে, হ্যাঁ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প দুজনের সঙ্গে কথা বলেছে, কথা বলে দুজনকে মধ্যস্থতা এনেছে, তো সেটা তো আরো আগের থেকে করা উচিত ছিল। তাহলে তো আমার যখন 26 জন মানুষকে যখন এখানে ঢুকে এসে মেরে দেওয়া হলো, তখন এইসব শান্তির বার্তা কোথায় ছিল? আমি আপনার সঙ্গে একমত। আমি পার্সোনালি মনে করি আমেরিকার রোল হচ্ছে লাইক দ্যাট অফ মার্চেন্ট অফ ভেনিস শাইলক। অল আমেরিকা ওয়ান্টস ইজ দ্যাট পাউন্ড অফ ফ্লেশ। তার বাইরে ওর কোনো ইন্টারেস্ট না। ভারতের ভালো হলো না, অন্য কারো ভালো হলো, দে ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু ইট। আমি এখানে একবার সন্দীপ সেনগুপ্তর কাছে আসবো। সন্দীপ দা, কোথাও কি মনে হয় যে এরপর একটা প্রোপাগান্ডার কথা বলা হচ্ছে, আজকে এমওডি থেকেও বলা হয়েছে প্রোপাগান্ডার কথা, পাকিস্তান স্পন্সর্ড প্রোপাগান্ডা, যেটা গত 3 দিন ধরে চলে আসছে, এবং আমরা আশঙ্কা করছি এরপর হয়তো আরো বেশি চলবে, এই প্রোপাগান্ডাটা আরো বেশি হবে, বিকজ অল উই হ্যাভ গন ফর ইজ আ সিজ ফায়ার। দেয়ার হ্যাজ বিন নো সারেন্ডার, দেয়ার হ্যাজ বিন নো টেকিং ওভার অফ Pakistani territorial integrity, that remains intact. Ajke in fact Mr. Ishaq Dar, he had the galls to actually put a tweet saying যে আমাদের ইন্টিগ্রিটি অর্থাৎ পাকিস্তানের টেরিটোরিয়াল সভারেনিটি আর ইন্টিগ্রিটি সেটা এখনো রয়েছে।
ভারতবর্ষ কোনোদিন কারো টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি কিংবা সভেরেনিটির দিকে চোখ দেয়নি, লোলুপ নজরে তাকায়ও। আমাদের টেরিটরির দিকে 1947 থেকে লোলুপ নজরে তাকিয়ে রয়েছে পাকিস্তান। কয়েকদিন আগে পর্যন্ত আসিম মুনির ওই জাগলার ভেন না কি সব বলে গেলেন। এই মুহূর্তে হোয়াট ডু ইউ সাজেস্ট, এই প্রোপাগ্যান্ডা কাউন্টার করার জন্য একটা কোনো ডিসাইসিভ স্টেপ, একটা ডিসাইসিভ ভিক্টরি ওয়াজ নিডেড? না দেখো, আজকে এখানে যুদ্ধটা কিন্তু শুধু ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে হচ্ছে এরকম নয়। ইন্ডিয়াকে পেছন থেকে বেশ কিছু কান্ট্রি টেকনোলজি দিয়ে হেল্প করছে, পাকিস্তানকেও কিন্তু পিছন থেকে কিছু কান্ট্রি টেকনোলজি দিয়ে হেল্প করছে, এরকমও হতে পারে কিছু কান্ট্রি দুজনকেই পেছন থেকে টেকনোলজি দিয়ে হেল্প করছে। কার পেছনে কে হেল্প করছে সেটা কেউ বলতে পারছে না। এইবার মাঝখান থেকে দুজনে মারপিট করছে, আর কেউ অস্ত্র বেচছে, কেউ ওখানটায় পলিটিক্যাল গেইন করছে। তো আমাদের পক্ষে খুব বোঝা মুশকিল, কারণ এইটা এরকম নয় যে আমি গেলাম পাকিস্তানকে উড়িয়ে দিলাম সব কিছু হয়ে গেল, হবে না। কারণ ওকে বাঁচাবার জন্য ওর বন্ধু আছে এবং তারা বেশ শক্তিশালী, ডিজিটালি সাইবার ওয়ারফেয়ার এগুলো এদের সব গুলে খাওয়া আছে। তো যারা সত্যি মানে সাইবার ওয়ারফেয়ারে মানে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল, তারা কিন্তু দুটো শিবিরে ভেঙে দুজনকে হেল্প করে যাচ্ছে। সুতরাং ওয়াক ওভার করাটা কিন্তু অতটা সহজ হবে না। নাও কামিং টু প্রোপাগান্ডা কিন্তু অ্যাকচুয়ালি চালু থাকবে বেশ কয়েকদিন ধরে। এবং আমার মনে হয় যদি কেউ যুদ্ধটাকে সত্যি জয় করতে চায়, সে প্রথম ধরো তোমার একটা বাড়িতে দরজাটা ভেঙে কেউ ঢুকবে, তো আগে তো দরজাটাকে আস্তে 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 ওটাকে উইক করতে হবে। ফার্স্টেই যদি ভাঙতে যাই আমার অনেক পরিশ্রম হবে, এবারে আস্তে আস্তে উইকনেসটা কি করে বাড়াবো, সেটা করার জন্য হচ্ছে কি মেন্টাল প্রোপাগান্ডা। আজকে আমার ওখানে হোয়াটসঅ্যাপে কন্টিনিউয়াস এমন ভুলভাল সব খবর আসছে যেটা মানুষকে কখনো খুব উত্তেজিত করে দিচ্ছে, কখনো তাকে খুব ডিমোটিভেট করে দিচ্ছে। সন্দীপদা, এই মুহূর্তে আমি যখন তোমার সঙ্গে কথা বলছি সন্দীপদা, একেবারে পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া, সেই পিআইবি ফ্যাক্ট চেক থেকে একেবারে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে পাঠানো একটি টুইট, পিআইবি ফ্যাক্ট চেক এক্ষুনি একটি ফেক অ্যাকাউন্টের অ্যালার্ট দিয়েছে এবং শুনলে খুব আতঙ্কিত হবেন। উইং কমান্ডার ভামিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি দুজনের এক্স হ্যান্ডেলের ফেক অ্যাকাউন্টস বেরিয়ে গেছে, রীতিমতো ভেরিফাইড অ্যাকাউন্টস, ব্লুটিক অ্যাকাউন্টস। আজ সময় প্যানেলিস্ট, রীতিমতো ব্লুটিক ফেক অ্যাকাউন্টস, এবং সেগুলো থেকে একেবারে প্রোপাগ্যান্ডা চালু হয়ে গিয়েছে, প্রোপাগ্যান্ডা করা হচ্ছে। রীতিমতো পিআইবি কে এসে বলতে হচ্ছে দেয়ার ইজ নো অফিসিয়াল এক্স হ্যান্ডেল অফ উইং কমান্ডার ভিমাকা সিং অ্যান্ড কর্নেল সোফিয়া কুরেশি। বোঝা উচিত যে সাধারণ মানুষ কি করে বুঝবে? বিকজ না না, আমি বলছি মিনিস্ট্রি দেখো, অফ ডিফেন্সের যুদ্ধের কোনো নিয়ম লোক হচ্ছে তাদের কি? ইন্ডিভিজুয়াল দে আর নট এম্পাওয়ার্ড টু গিভ এনি সর্ট অফ আমি তোমার সাথে একেবারে 100% ঠিক, কিন্তু আমি বলছি একটা লেম্যান, কামিং ফ্রম এ লেম্যান। ধরো একটা ক্লাস, একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হু হ্যাজন্ট সিন দ্যাট মাচ অফ আ ওয়ার্ল্ড বাট ইজ অন টুইটারে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, সে যখন দেখছে এবং সে যখন দেখছে যে তার ছবি দেওয়া, the account looks totally legitimate, ব্লু টিক পর্যন্ত আছে, আজকাল এই ব্লু টিকটা পয়সা দিলেই কিনতে পাওয়া যায়, সেই ব্লু টিক পর্যন্ত আছে, এবং সেখান থেকে কিছু শেয়ার হচ্ছে। যারা ডিফেন্সের সাথে জড়িত, যারা একটু এক্সপিরিয়েন্সড ইন লাইফ, তারা হয়তো খেয়াল করবে, তারা হয়তো হ্যান্ডেলটা দেখে খেয়াল করবে। কিন্তু এবং অদ্ভুতভাবে হ্যান্ডেলটাও কিন্তু উইং ভামিকা সিং অ্যান্ড সোফিয়া কুরেশি তাদের নাম। অনেকে কিন্তু ঘাবড়ে যাবে, এবং আমি তোমাকে একেবারে বলছি, অনেক সাংবাদিক আছেন যারা এই ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য কিছু অ্যাকাউন্টসের এই প্যারোডি অ্যাকাউন্টস দেখে গত 2-3 দিনে ঘাবড়ে গেছেন, এমন অনেক টুইট শেয়ার করেছেন যেগুলো আমরা এয়ার করতে পারিনি, কিন্তু তারা ইচ্ছে করে করছেন না, তারা ঘাবড়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না। ইভেন একটা ভয়ঙ্কর জিনিস আমি ফেসবুকে দেখলাম, সেটা হলো যে এআই দিয়ে সেই ঠোঁটটা চেঞ্জ করে স্টেটমেন্ট করানো যায় না, এআই একেবারে। এবং আজকে খুব অদ্ভুত জিনিস দেখলাম, একটা অ্যাটাকিং কথাবার্তা, যে আই উইল অ্যাটাক পাকিস্তান বলে একটা প্রেস কনফারেন্স। বিজেপি টপ পজিশন হোল্ডার, তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, একটা ডিপ ফেক ভিডিও, যেখানে আইএসপিআর অর্থাৎ ডিজি আইএসপিআর পাকিস্তানের তিনি বক্তব্য রাখছেন, এবং ওই ভিডিও জুড়ে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে থেকে ধ্রুব রাঠি থেকে শুরু করে সবার তাতে চিত্তজোড়া, অ্যাজ ইফ ডিজি আইএসপিআর ইজ সেইং যে কংগ্রেস ইজ হেল্পিং আস। অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র সার্কুলেট হচ্ছে। আমি এখানেই সন্দীপ সেনগুপ্তর কাছে আসবো। সন্দীপ দা, এই যে প্রপাগ্যান্ডা শুরু হয়েছে, ডিফেন্স পার্সোনালসদের ফেক অ্যাকাউন্টস,
ডিপ ফেক ভিডিওস, এগুলো তো ছেয়ে যাচ্ছে। ইভেন জার্নালিস্ট আর গেটিং কনফিউজড, কোনটা ঠিক আর কোনটা ভুল, কি করা উচিত? দেখো, প্রথম কথা হচ্ছে এই যুদ্ধ নিয়ে মানুষের কৌতূহল এখন একদম চূড়ান্ত পর্যায়ে আছে, এবং সারাদিন হোয়াটসঅ্যাপে যা লিঙ্ক আর যা ভিডিও আসে মানুষ সব ধরে ধরে ক্লিক করা শুরু করে দিয়েছে। আমরা এতদিন অবধি বলেছি লিঙ্ক ক্লিক করো না, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খালি হয়ে যাবে। একে তো পাকিস্তান থেকে এই হ্যাকাররাও পাঠাচ্ছে লিঙ্কগুলো, এবার এর সঙ্গে জামতারাও যুক্ত হবে, কারণ জামতারাও জানে এটা সিজনাল চলছে। এখন যদি আমি এই যুদ্ধ নিয়ে কোনো লিঙ্ক পাঠাই বা ভিডিও পাঠাই, মানুষ খুব সহজেই ক্লিক করবে, সব ভুলে যাবে যা যা শিখিয়েছিলাম। তো সেইখানে দাঁড়িয়ে একটা খারাপ টাইম চলছে, মানুষের প্রচুর একটা ফিয়ার ঢুকিয়ে দেবে, ভয়, মানুষকে ডাইভার্ট করে দেবে, মানুষের মনোবলটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে, এবং তার সঙ্গে জামতারা হচ্ছে উপরি পাওনা, ওরা এই ফায়দাটা নিয়ে কিছু মানুষের অ্যাকাউন্টও খালি করে দেবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে আজকে এই এত যে ফরওয়ার্ডগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এইগুলোকে একদম ফরওয়ার্ড করবেন না। এগুলোকে যদি আপনার কাছে আসে, আপনি কোনো একটা ভালো নিউজ চ্যানেল খুলে দেখুন যেখান থেকে প্রপার নিউজ পাবেন, কিন্তু এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা হোয়াটসঅ্যাপ নিউজ চ্যানেল ইজ নট দ্য রাইট চ্যানেল। তো সেইগুলো যদি কম হয় তাহলে মোবাইলটা কম্প্রোমাইজ কম হবে। আর খুব ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য রাইট টাইম যেখানে বাড়ির সিসিটিভির পাসওয়ার্ডটা পাল্টান, বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ডটা পাল্টান, নিজের অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করুন, কারণ এখন অ্যাটাকের কিন্তু বেড়ে যাবে, এবং তার মধ্যে আপনি কখন এই ক্রস ফায়ারের মধ্যে পড়ে যাবেন এবং আপনাকে একটা প্রক্সি বানিয়ে এই ডিফেন্সেস এগেনস্টে লড়বে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। আর আপনার বাড়ির সামনে দিয়ে যদি কোনো ডিফেন্সের কোনো আর্মি পোস্টিং হয় বা আর্মি মুভমেন্ট হয়, ইমিডিয়েটলি সেটাকে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ফেলবেন না। আপনি কিন্তু এইগুলোকে সমস্ত একটা শত্রুর হাতে তুলে দিচ্ছেন। তো এইটুকু যদি কমন সেন্সগুলো মাথায় রাখতে পারি, আমার মনে হয় আমাদের অনেকটাই আমরা গভর্নমেন্টকে হেল্প করতে পারবো, ন্যাশনাল সিকিউরিটিকে হেল্প করতে পারবো, আর নিজের পয়সাটাও যাবে না। একেবারে, আই থিঙ্ক ওয়েল সেড এন্ড ওয়েল সামড আপ। এনি লাস্ট থটস অ্যাজ অ্যান ইন্ডিয়ান টুডে? আমার খুব সিম্পল কথা, দেখুন যারা প্রফেশনাল তারা এটা নিয়ে কাজ করছে। আমি সাধারণ মানুষকে এটাই বলবো, তাদের স্পেকুলেশনসগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কোনো দরকার নেই। ওয়েলকাম, তাদের জিনিস দিতেই পারে, বাট একটু দায়িত্বপূর্ণভাবে আগামী কিছু ঘন্টা একটু কাটাক তারা। এবং থার্ড কথা হচ্ছে যে যারা এটা নিয়ে নেগোশিয়েট করবে বা যারা প্রফেশনালি ডিল করবে, তারা লস ডক্ট্রিন সব জানে, যে মিলিটারি ডক্ট্রিনস কী আছে, সিজফায়ার ল কী আছে, কোথায় কী চেঞ্জ হতে পারে, সেইগুলো তারা তাদের মতো করবে। কিন্তু বারংবার এই যে স্পেকুলেশনসগুলো যেটা সিভিল সোসাইটির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সেই স্পেকুলেশনসগুলো থেকে ভীষণভাবে কিন্তু সিভিলিয়ানসদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়, সেটা কিন্তু ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা টার্ন নিতে পারে। তো আপাত পক্ষে আমি বলবো একটু দায়িত্বপূর্ণভাবে সব মানুষ যদি এই গোটা ইনফরমেশন মিডিয়াটাকে ডিল করে, উইল বি ওবলাইজড। একেবারে, আই থিঙ্ক দ্যাট সামস ইট আপ। লাস্ট থটস অনির্বাণদা? আমি শুধু লাস্টে একটু অর্থনীতির কথাটা বলে শেষ করি। সেটা যে যুদ্ধটা যারা সামরিক বাহিনীতে আছে তারা লড়ছে না, আমরা সবাই লড়ছি, এরকম একটা মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আপনারাও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, জিনিসপত্রের দাম যাতে অসাধু ব্যবসায়ীরা না বাড়ায় যুদ্ধের অজুহাত দিয়ে। আমাদের দেশে খাদ্যপণ্য যথেষ্ট পরিমাণে মজুদ আছে, তেল মজুদ আছে, আমাদের সেই রকমভাবে ভাতে মারার কোনো চান্সই নেই। প্রত্যেকটা মানুষ সজাগ দৃষ্টি রাখুন যাতে অসাধু ব্যবসায়ীরা কোনো রকমভাবে যুদ্ধের বাহানা দিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে বা আপনাকে কোনো রকমভাবে বিব্রত করতে না পারে। সরকারের পাশে থাকুন, সরকারকে সঠিকভাবে ইনফরমেশন দিতে থাকুন। একেবারে ধন্যবাদ। আজ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজ সময় দেওয়ার জন্য। এবং যাওয়ার আগে একটাই কথা বলা দেশবাসীকে, আজকে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, তবে সেটা সীমান্তে, অর্থাৎ কোনো মিলিটারি অ্যাকশনস হবে না। পাকিস্তানের প্রোপাগান্ডা যে চলছে এবং সেই প্রোপাগান্ডা যে দিনে দিনে বাড়ছে, সেই খবরও আমরা পাচ্ছি। কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মেসেজ, কোনো এক্স লিঙ্কের মেসেজকে ততক্ষণ সত্যি বলে মানবেন না যতক্ষণ না সরকারি প্রমাণ পাবেন। যদি এক্সপোস্টে কেউ আপনাকে বলে অমুক দেশে কান নিয়ে চলে গেছে কাক, মানবেন না। আগে কানটা হাত দিয়ে দেখুন, কানটা কানের জায়গায় আছে তো, প্রথমেই কাকের পেছনে ছুটবেন না। একটু কমন সেন্সটা ইউজ করি আমরা প্রতিটা ভারতীয়। এবার আমাদের সময়, এতদিন ধরে সীমান্তে যুদ্ধে লড়েছে আমাদের সেনা, আমাদের বীর জওয়ানরা, এবার আমি আপনি ভারতের নাগরিক, আমাদের সময় সংযত থাকার,
সোশ্যাল মিডিয়া ট্র্যাপে পা না দেওয়ার, মিসইনফরমেশন এবং প্রোপাগ্যান্ডাকে বিশ্বাস না করার এবং সাইবার ওয়ারফেয়ারকে একেবারে আটকানোর। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।